আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মন্ত্রী হলেন তারেক রহমান, 7টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি পার্থ, সাকি আর নূরও থাকছেন মন্ত্রিসভায়। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যৎ দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ। এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। এগিয়ে যাবে দেশ বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। সংসদের বড় সংশয় হলো অর্থনৈতিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা। সংসদের যে কাজ আইন প্রণয়ন করা, সেটা আরো বেশি কার্যকরী হবে। রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে পেয়েছেন জনতার রায়। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিন বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এর আগে দুপুরে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 অতিথি উপস্থিত থাকবেন। এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম নাসির উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রাতে ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টি ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এর মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000। এদিকে নতুন সরকার গঠনের তোড়জোড়ের পাশাপাশি সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর আগে এক ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তরেও। দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি, এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা।
প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান ও সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অব ল বা আইনি পন্থা অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলনকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাই। মূল্যস্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগের খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময়ে চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন সবার আগে অর্থনীতি সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। ব্যবসায়ীরা বলছেন অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। 5% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8% বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে